কলকাতার নামকরা এক নারী পুনর্বাসন কেন্দ্রের এই ঘরটা খুব ছোট এবং স্যাঁতস্যাঁতেও বটে। সকালেও সূর্যের আলো খুব একটা এসে পৌঁছয় না ঘরের ভেতর। আর এখন তো সন্ধে 7:30। ঘরের মাঝে পাশাপাশি দুটো চৌকি, একটি ফাঁকা এবং অপরটিতে শায়িত এক মধ্যবয়সী ভদ্রমহিলা। তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লেও মহিলার চোখে ঘুম নেই। এই ঘরে তার অপর সঙ্গিনীটিকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই আজকে এই ছোট ঘরটিকেও খুব ফাঁকা লাগছে তার। রাতের নিস্তব্ধ অন্ধকারের মাঝে বাইরের থেকে ভেসে আসা কুকুরের চিৎকারগুলি কেমন যেন এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছে। ঘরের বন্ধ দরজার বাইরে এই সময় কারুর কড়াঘাতের আওয়াজ শুনে সচকিত হয়ে বিছানায় উঠে বসলেন মহিলা। কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলে উঠলেন, কে কে আছে বাইরে? প্রত্যুত্তরে আরও কয়েকবার শোনা গেল দরজায় কড়া নাড়ার শব্দ, তবে শোনা গেল না অপর কোনো মানুষের কণ্ঠস্বর। দ্বিধাগ্রস্ত মহিলাটি এবার উঠে পড়লেন বিছানা ছেড়ে। তারপর কম্পিত পদক্ষেপ ফেলে এগিয়ে গেলেন ঘরের আলো জ্বালানোর সুইচের দিকে। কিন্তু সুইচ টেপা সত্ত্বেও আলো জ্বলল না। লোডশেডিং চলছে। কিছুক্ষণ আগেই যে ঘরের সিলিং ফ্যানটা বন্ধ হয়ে গেছে, এখন সেই কথা মনে পড়ল মহিলার। আবার শোনা গেল দরজার বাইরে কড়াঘাতের শব্দ। এবার আর স্থির থাকতে পারলেন না মহিলাটি। কে কে এই বলে ছুটে গিয়ে খুলে দিলেন ঘরের দরজা। কিন্তু তারপরই বিস্মিত হয়ে বাইরে বেরিয়ে দেখলেন, কই, কেউ তো নেই দরজার বাইরে। তার মানে বোধহয় এইসব শব্দগুলো কোনো ইঁদুর বা বেড়ালের কাজ। এই ভেবে একটু স্বস্তি পেয়ে তিনি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করতে যাবেন, এমন সময় অন্ধকার ঘরের ভেতরে কারুর পায়ের শব্দ পেয়ে চমকে উঠলেন তিনি। পেছন ফিরে তাকিয়ে দেখলেন এক অপার্থিব ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে তার কাছে। শিহরণের একটা হিমেল স্রোত যেন বয়ে গেল তার সর্বশরীর দিয়ে। শুধু নিজের কম্পমান দেহটির ভর পেছনের দেওয়ালের গায়ে চাপিয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন সেই অশরীরীটির দিকে। কে কে ওখানে? দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শ্রী প্রলয় কুমার নাথের লেখা মৃন্ময়ী দেবীর মৃত্যু রহস্য। লেখককে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। বলে রাখা প্রয়োজন, আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পাঠে দীপক, শ্রীকান্তবাবুর ভূমিকায় সুব্রতবাবু, মৃন্ময়ী দেবী এবং আরতি দেবীর চরিত্রে শ্রীমতী সাথী, ওসি সাহেবের ভূমিকায় সঞ্জয়বাবু, রুমেলা এবং পরিচারিকার চরিত্রে ক্যামেলিয়া, কুহেলি দেবীর ভূমিকায় শ্রীমতী সুজাতা, গৈরিক সেন এবং বিমলের চরিত্রে চয়ন, ঐন্দ্রিলার ভূমিকায় অয়ন্তিকা, সোমেশবাবু এবং শতদলের চরিত্রে দীপম, সহেলির ভূমিকায় প্রিয়া এবং মৈনাকের চরিত্রে সাগ্নিক, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প মৃন্ময়ী দেবীর মৃত্যু রহস্য।
সেদিন সকালে সাউথ সিটি মলের সামনে দাঁড়িয়ে বিরক্ত চিত্তে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল টুসু। টুসু ওরফে ঐন্দ্রিলা হল গোয়েন্দা গৈরিক সেনের একমাত্র সহযোগী তথা খুড়তুতো বোন। কলকাতা তথা বাইরেও বেশ কিছু রহস্যময় খুনের কেসের সমাধান করে পুলিশ মহলের নজর কেড়েছে এই জুটি। ঠিক এমন সময় টুসুর বয়সী আরও একজন তরুণী অত্যন্ত অপরাধী চিত্তে ছুটে আসে টুসুর কাছে। টুসু বলে, শোন, তোদের সাথে শপিং করতে আসার না এই এক জ্বালা। তোরা কথা দিয়ে কখনো ঠিক সময় আসিস না। এখন আবার সহেলির জন্য অপেক্ষা করতে হবে। এমন সময় টুসুর ফোনে একটি মেসেজ ঢোকে, যেটি পাঠিয়েছে তারই বান্ধবী সহেলি। আজ তারও এখানে আসার কথা ছিল। সে মেসেজে লিখেছে, কিছুক্ষণ আগেই খবর পেলাম যে গতকাল রাতে হঠাৎ করেই দিদির শাশুড়ি মারা গিয়েছেন। ডাক্তার বলেছেন ঘুমের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট। আমরা সকলেই সেখানে যাচ্ছি রে, তাই আজকে আর শপিং করতে তোদের সাথে আসা হলো না। কিছু মনে করিস না প্লিজ। মেসেজটা পড়ে কেমন যেন অপ্রস্তুত বোধ করতে লাগলো টুসু। আর দুদিন বাদই মহালয়া। এদিকে এখনো পুজোর কত কেনাকাটা বাকি। তাই আজকের রবিবারের সকালটায় কলেজের এই 3 বান্ধবীর প্ল্যান ছিল সাউথ সিটি মল থেকে চুটিয়ে কেনাকাটা করা, তারপর লাঞ্চ আর অবশেষে আইনক্স থেকে মুভি দেখা। কিন্তু হঠাৎ কারোর মৃত্যু সংবাদ শুনে আর আনন্দ ফুর্তি করার মানসিকতা থাকে না। তাই নিতান্ত অনিচ্ছুক হয়ে সামান্য কিছু কেনাকাটা করেই সেদিন বাড়ি ফিরে গিয়েছিল দুজনে। লাঞ্চ আর সিনেমা দেখার প্ল্যান হয়েছিল বাতিল। পরদিন বিকেলের দিকে কলেজ থেকে ফিরতি পথে টুসু পৌঁছে গিয়েছিল রাসবিহারী মোড়ে অবস্থিত গৈরিকের সেন্স আই নামক প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির ছোট্ট অফিস ঘরটিতে। বেশ কিছুদিন ধরে গৈরিকের সাথে তেমন দেখা সাক্ষাৎ হচ্ছিল না টুসু। এর কারণ হল সম্প্রতি গৈরিকের হাতে তেমন কোনো উপযুক্ত কেস নেই। গোয়েন্দা হিসাবে খ্যাতি বাড়ার সাথে কেমন যেন একটু নাকুচু স্বভাবের হয়ে উঠেছে গৈরিক, ওরফে টুসুর গেরোদা। ছোটোখাটো চুরি ছিনতাইয়ের কেসে হাত দিতে চায় না গৈরিক। টুসু গৈরিককে বলছিল তাদের গতকালের ভেস্তে যাওয়া লাঞ্চ আর সিনেমা দেখার প্ল্যানের কথা। কিছুক্ষণ আগেই গৈরিকের অফিসের একমাত্র কর্মচারী রঘুদা তাদের দুজনের জন্য সামনের রেস্তোরাঁ থেকে নিয়ে আসে মিক্সড চাউমিন এবং কোল্ড ড্রিঙ্কস। খেতে শুরু করার আগে টুসু বলে উঠল, জানো তো গেরোদা, আজ সহেলি কলেজেই আসেনি। এখনও বোধ হয় ওর দিদি শ্বশুরবাড়িতেই আছে। সত্যি হার্ট অ্যাটাকের মতো এমন ভয়ঙ্কর পরিস্থিতি আজকাল কত কমন হয়ে উঠেছে। একটা জল জ্যান্ত মানুষ কাল অবধি সকলের সাথে হেসে খেলে কাটিয়েছে, কিন্তু আজ আর সে নেই। ভাবা যায়? গৈরিক গম্ভীর মুখে শুনছিল টুসুর কথাগুলো। কোল্ড ড্রিঙ্কসের গ্লাস থেকে এক ঢোক গলাধকরণ করে সে বলে উঠল, সব তো বুঝলাম। তা ওর দিদির শ্বশুর বাড়ি কোথায় জানিস? ওই তো বাগুইহাটিতে। আরে ওই তো গত বছরই তো গিয়েছিলাম কুইলিদি, মানে সহেলির দিদির বিয়েতে। জানো গেরোদা, কুইলিদি ডাক্তার, এয়ারপোর্টের কাছে একটা নাম করা বেসরকারি হাসপাতালে কাজ করে। আর ওর হাজব্যান্ড সোমেশদা, উনিও যেন কোনো একটা বড় কোম্পানির মালিক। টুসু যেন আরও কত কিছু বলতে চাইছিল। ঠিক এমন সময় সুর করে বেজে উঠল ওর মোবাইল ফোনটা। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন একটু বিস্মিত হলো টুসু। তারপর ফোনটা গৈরিকের দিকে ঘোরাতেই সে স্পষ্ট দেখতে পেল ফোন করেছে স্বয়ং সহেলি। টুসু ফোনের স্পিকারটা অন করে কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে বেশ ভয়ার্ত গলায় সহেলি বলে উঠল, ঐন্দ্রিনা, শোন না, তুই একবার বলেছিলিস না যে তোর কোন দাদা আছেন যিনি মস্ত বড় গোয়েন্দা? টুসু বেশ অবাক হলো। তারপর আর চোখে গৈরিকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলেছিলাম তো, ওই তো গেরোদা, মানে গোয়েন্দা গৈরিক সেন। তার কথা শেষ হতে না হতেই ফোনের ওপার থেকে সহেলি বলে উঠল, আমাকে একবার তার সাথে দেখা করিয়ে দিতে পারবি রে? তাকে হঠাৎ তোরা তো দরকার কেন? যাই হোক, গেরোদাই মুহূর্তে আমার সামনেই আছে, তুই বল তোর কি দরকার। এবার বেশ উত্তেজিত গলায় সহেলি বলে উঠল,
আসলে কিছুক্ষণ আগেই পুলিশ আমার দিদিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তার শাশুড়ি মৃন্ময়ী দেবীকে হত্যা করার অভিযোগে। কিন্তু আমি জানি আমার দিদি নির্দোষ, সে কিছুতেই কাউকে খুন করতে পারে না, কিছুতেই না। বিস্ময়ের এমন পারদ-চড়া পরিস্থিতিতে টুসুর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। এতক্ষণ পর শোনা গেল গৈরিকের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। সহেলি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার অফিসে এসে আমার সাথে দেখা করো। আমার অফিসের ঠিকানাটা লিখে নাও। সন্ধ্যার বেশ কিছু পরে গৈরিকের অফিসে উদ্ভ্রান্তের মতো প্রবেশ করল সহেলি। এক গ্লাস ঠান্ডা জল খেয়ে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সে বিন্দুমাত্র গৌরচন্দ্রিকা না করেই বলতে শুরু করলো। খুব ধুমধাম করে গত বছরই দিদির বিয়ে হয় ওই বাড়িতে। দিদি বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিল, ডাক্তারি পড়ে লাইফলাইন হসপিটালে কাজ করছিল। জামাইবাবু অর্থাৎ সোমেশদা বিদেশ থেকে MBA করে এসে নিজেদের পৈতৃক ব্যবসা সামলাচ্ছিলেন। মোটের ওপর ওদের পরিবারকে উচ্চবিত্তই বলা চলে, কিন্তু এত সচ্ছলতার মাঝেও দিদির বৈবাহিক জীবন ভালো ছিল না। আচ্ছা, তার বৈবাহিক জীবন খারাপ হওয়ার কি বিশেষ কোনো কারণ আছে? তার কারণ হলো দিদির শাশুড়ি মৃন্ময়ী দেবী। অত্যন্ত জাদ্রেল এবং দরজাল স্বভাবের ছিলেন ওই মহিলা। বিয়ের পর থেকে দিদিকে একটু শান্তিতে থাকতে দিতেন না তিনি। আচ্ছা, তোর দিদির তো দেখাশোনা করেই বিয়ে, তাহলে তাকে মৃন্ময়ী দেবীর অপছন্দর কারণ কি? ওনার অপছন্দ ছিল না দিদিকে, ছিল দিদির চাকরিটাকে। বিয়ের আগে দিদি স্পষ্ট জানিয়েই দিয়েছিল যে সে বিয়ের পর চাকরিটা ছাড়বে না। তখন কিন্তু ওরা সেই কথা মেনেই নিয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই পাল্টে গেল ওনার মানসিকতা। ওনার মতে ঘরের বউদের চাকরি করাটা হলো পরপুরুষের সান্নিধ্যে আসার একটা অছিলা মাত্র। এই নিয়ে দিদির সাথে ওনার নিত্যদিন ঝগড়া অশান্তি লেগেই থাকত। তার মানে মৃন্ময়ী দেবীর মৃত্যুতে হাত আছে বলে পুলিশের তোমার দিদিকে সন্দেহ হয়। তা সেটার কারণ কি এই শাশুড়ি বৌমার বিবাদ? হয়তো কিছুটা, তবে বাকি কারণও আছে। গতকাল সকালে খবর পেয়ে আমরা দিদির শ্বশুরবাড়ি গিয়ে জানতে পারি যে আগের দিন রাতেই মৃন্ময়ী দেবী হার্ট ফেল করে মারা যান। সেই মতো ডাক্তার এসে স্বাভাবিক মৃত্যু উল্লেখ করে ওনার ডেথ সার্টিফিকেটও দিয়ে যান। সকলে ব্যস্ত হয়ে ওঠে ওনার মৃতদেহের দাহকার্য সমাপন করতে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে আবারও বলতে শুরু করলো সহেলি। কিন্তু ওনার দেহ শ্মশানে নিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই বাদ সাধল ওই বাড়ির এক পুরনো চাকর শতদল। সে বহু বছর ধরে মূলত মৃন্ময়ী দেবীর এই সেবা শুশ্রূষায় নিযুক্ত ছিল। সে চিৎকার করে বাড়ি মাথায় করল। আগত সকল অতিথিদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো যে তার মালকিনের মৃত্যুটা স্বাভাবিক নয়, তাকে নাকি দিদি খুন করেছে। বাহ, একটা অশিক্ষিত চাকর কি বলতে কি বললো, আর পুলিশ কৈলাদিকে গ্রেফতার করলো? না রে বেন্দ্রিলা, তেমনটা নয়, বলছি শোন। সে বলেছিল যে বেশ কিছুদিন ধরে দিদির সাথে মৃন্ময়ী দেবীর সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। দুদিন আগে নাকি দিদি রাগের মাথায় মৃন্ময়ী দেবীকে বলেই ফেলে উনি না মরলে দিদি এ বাড়িতে একদণ্ড শান্তি পাবে না। যেহেতু দিদি চাকরি করার সাথে হায়ার স্টাডিজের প্রস্তুতি নিচ্ছিল, তাই ওই বাড়িতে তার নিজস্ব একটা পড়ার ঘর ছিল। ওই ঘরে অন্য কেউ তেমন একটা ঢুকতো না। শতদল বলে যে ওই বাড়িতে দিদির পড়ার ঘর পরিষ্কার করার সময় ডাস্টবিন থেকে একটা ইনজেকশন দেওয়ার সুচ এবং কী যেন একটা ঔষধের কৌটো পেয়েছিল। সকলকে সেটা দেখাতেই আমরা দেখি যে সেটা হলো পটাশিয়াম ক্লোরাইড। সে কি, এ তো সাংঘাতিক ব্যাপার। এই পটাশিয়াম ক্লোরাইড হলো এমনই একটা কেমিক্যাল যা বেশি মাত্রায় রক্তে ইনজেক্ট করলে সেই মানুষের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে বাধ্য। আর দুঃখের বিষয় হলো এই যে শরীরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই এই পদার্থটি পটাশিয়াম এবং ক্লোরাইড আয়নে বিভাজিত হয়ে যায়, যা একজন মানুষের শরীরে স্বাভাবিকভাবেই উপস্থিত। স্বাভাবিক কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হলেও মৃতের রক্তে এই দুটি আয়নের পরিমাণ অনেক বেড়ে যায়। তাই পোস্টমর্টম থেকে এই পদার্থটি দিয়ে হত্যা করার কথা প্রমাণ করা প্রায় অসম্ভব বলাই চলে, যদি না মৃতের শরীরে ইনজেকশন দেওয়ার কোনো সাইট পাওয়া যায়।
কারণ এই পদার্থটি দিয়ে কাউকে হত্যা করতে চাইলে এটিকে যেভাবেই হোক সরাসরি মানুষটির রক্তে প্রবেশ করাতে হবে। সেটিকে খাওয়ালে তার কোনো কাজ হবে না। সজল চোখে বলে উঠল সহেলি। হ্যাঁ গৈরিকদা, এরপর মৃন্ময়ী দেবীর লাশকে পোস্টমর্টম করে তার ডান হাতে এমনই একটি ইঞ্জেকশন দেওয়ার চিহ্ন খুঁজে পাওয়া যায়। সব প্রমাণই দিদির বিরুদ্ধে চলে যায়। ডাক্তারি পড়ার সুবাদে ওই কেমিক্যালটি সম্বন্ধে জানা বা ইঞ্জেকশন দেওয়াও তার কাছে কোনো ব্যাপার নয়। তাই আজ সকালে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় দিদিকে। কিন্তু আমি নিশ্চিত যে দিদি এই কাজ কখনো করতে পারে না। তাকে ফাঁসানো হচ্ছে গৈরিকদা, ফাঁসানো হচ্ছে তাকে। ফুঁপিয়ে কেঁদে ওঠে সহেলি। টুসু তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। বেশ কিছুক্ষণের নীরবতা ভঙ্গ করে দৃঢ় কণ্ঠে বলে উঠল কৈরিক। বেশ, নিলাম এই কেসটা। তবে তোমার দিদি যদি সত্যিই নির্দোষ হয়ে থাকে তবেই তাকে বাঁচাতে পারবো, না হলে কিন্তু নয়। পরদিন সকালে গৈরিক আর টুসু ঠিক সময় পৌঁছে গিয়েছিল বাগুইয়াটি থানায়। কাজের সূত্রে এই থানার ওসি সাহেবের সাথে গৈরিকের অনেক দিনের আলাপ। গতকাল রাতেই তাকে ফোন করে আজ সকালে কুহেলি দেবীর সাথে দেখা করার অনুমতি পেয়েছে গৈরিক। পুলিশ মহলে গৈরিকের এখন যা নাম, তাতে যে কোনো থানায় এলেই তার আর টুসুর প্রতি খাতির যত্নের অভাব রাখে না ইন্সপেক্টর। এই ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কুহেলি দেবী গ্রেফতার হওয়ার ঘটনার কথা বলতে বলতে ওসি সাহেব বলেই ফেললেন, দেখুন গৌরিকবাবু, আপনি যদি এই কেসের মধ্যে কোনো রহস্য খুঁজে পান বা কুহেলি দেবীকে নির্দোষ প্রমাণ করতে পারেন, তাহলে আমার থেকে খুশি বোধহয় আর কেউ হবে না। তার কারণ আমি নিজেও আপনার রহস্য উদ্ঘাটনের ক্ষমতার গুণমুগ্ধ ভক্ত। কিন্তু এই কেসে হয়তো তার চান্স খুব কম। টুসু যেন একটু আশাহত হলো এই কথা শুনে। সে বলে উঠল, কিন্তু আপনার এমন কেন মনে হচ্ছে? ম্লান হাসি হেসে বলে উঠলেন ওসি সাহেব, তার কারণ আজ সকালে ওই ওষুধের ভায়েল এবং ইঞ্জেকশন সিরিঞ্জের গা থেকে তোলা ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট চলে এসেছে এবং বলা বাহুল্য সেখানে শুধুমাত্র কুহেলি দেবীরই আঙুলের ছাপ পাওয়া গেছে। টুসু একবার তাকিয়ে দেখল অদূরে মাথা নত করে বসে থাকা কুহেলি দেবীর দিকে। এমন সংকটময় পরিস্থিতিও তার সুন্দর রূপের জোয়ারে কোনো ভাটা ফেলতে পারেনি। গৈরিক তাকে সরাসরি জিজ্ঞেস করে, তা কুহেলি দেবী, মৃন্ময়ী দেবীর মৃত্যুর পেছনে কি আপনার কোনো হাত আছে? না। অস্ফুট স্বরে বলে উঠলেন কুহেলি দেবী। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের এই কৌটো আর ইঞ্জেকশনের সিরিঞ্জটা আপনার পড়ার ঘরে এলো কী করে? জানি না। তাহলে ওই সিরিঞ্জ আর কেমিক্যালের কৌটোর গায়ে বা আপনার ফিঙ্গারপ্রিন্ট এলো কী করে? বললাম তো জানি না। সব তো বুঝলাম কুহেলি দেবী, কিন্তু এই কথাটা কি ঠিক যে আপনার সাথে মৃন্ময়ী দেবীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না? আর আপনি এটাও বলেছিলেন যে তার মৃত্যু না হওয়া অবধি আপনি শান্তি পাবেন না। হ্যাঁ, বলেছিলাম। নত মুখে বললেন কুহেলি দেবী। আপনার কি অন্য কাউকে সন্দেহ হয়? না, হয় না। টুসু যেন আবারও খুব আশাহত হলো এই কথাবার্তাগুলো শুনে। কেন জানি না কুহেলি দেবীকে বাঁচাবার খুব একটা আশার আলো তার দৃষ্টিগোচর হচ্ছে না। তাছাড়া কুহেলি দেবীও যেন খুব একটা সাহায্য করতে চাইছেন না তাদের। এরপর সেখান থেকে দুপুরের খাবার খেতে তারা সোজা চলে যায় থানার নিকটবর্তী একটা রেস্টুরেন্টে। টুসু লক্ষ্য করল কেমন যেন গম্ভীর হয়ে উঠেছে গেরোদা। রেস্টুরেন্টে খাবার খেতে খেতে একটা কথাই সর্বদা ঘুরপাক খাচ্ছিল টুসুর মাথায়। কেউ কি নিজে হাতে কারো শরীরে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে সেই সিরিঞ্জ, কৌটো ইত্যাদি নিজের ঘরের ডাস্টবিনে ফেলে রাখার মতো নির্বুদ্ধিতার পরিচয় দেবে? তাও আবার নিজে একজন ডাক্তার হয়ে। বাগুইহাটিতে অবস্থিত মৃন্ময়ী দেবীর বাড়িটি সত্যিই দেখার মতো। আধুনিক ধাঁচে গড়া 3 তলা বিশাল বাড়ি, তার চারিদিকে ফুলের বাগান, মাঝে জলের ফোয়ারা, গেটে নিযুক্ত দারোয়ান।
সহেলের কথা মতো ওরা যে সত্যি উচ্চবিত্ত সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃন্ময়ী দেবীর স্বামী স্বর্গীয় অনিরুদ্ধ বসু ছিলেন বসু ইলেকট্রিক্যালস লিমিটেড নামক কোম্পানির কর্ণধার। হাওড়ার ডোমজুড়ে অবস্থিত তাদের ফ্যাক্টরি। মৃত্যুর আগে অবধি এই সমস্ত সম্পত্তির মালকিন ছিলেন মৃন্ময়ী দেবী। তবে বাবার অবর্তমানে ব্যবসার দেখাশোনা বরাবরই করে আসছেন তাদের একমাত্র ছেলে সোমেশ বসু। চোখ ধাঁধানো আসবাবপত্রের সরঞ্জামের মাঝে শীততাপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমের সোফার উপর বসেছিল গৈরিক আর টুসু। যদিও বা তারা আসায় খুব একটা খুশি হয়নি এই বাড়ির লোকজন, তবুও মিষ্টি ও নানা সুখাদ্য ইতিমধ্যেই পরিবেশন করা হয়েছে তাদের সামনে। কিছুক্ষণের মধ্যেই সোমেশবাবু এসে বসলেন তাদের সামনে। খুব সুদর্শন না হলেও তার চেহারার মধ্যে বেশ একটা পুরুষালী গাম্ভীর্যের মাধুর্য আছে, যা যে কোনো নারীর পক্ষে কম আকর্ষণীয় নয়। এর মধ্যেই 3টে গরম কফির মগ নিয়ে হাজির হলো এক চাকর গোছের লোক। এই কি তবে শতদল, ভাবল টুসু। মায়ের সাথে ওর ছোটোখাটো কথা কাটাকাটি প্রায়ই চলত, তা সে কোন বাড়িতে হয় না বলুন। শোকস্তব্ধ কণ্ঠস্বরে বলে চলেছিলেন সোমেশবাবু। গৈরিক কফিতে চুমুক দিয়ে তাকে সামনে রাখা প্লেট থেকে মিষ্টি অফার করলে তিনি বলে উঠলেন, নো থ্যাঙ্কস মিস্টার সেন, আপনারা বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে আবার আগের অসমাপ্ত কথাটি বলতে শুরু করলেন। কিন্তু ও যে মায়ের এই পরিণতি ঘটাবে তা কে জানতো বলুন? টুসু জিজ্ঞেস করল। তার মানে আপনি মেনেই নিয়েছেন যে আপনার স্ত্রী আপনার মাকে খুন করেছেন, তাই তো? কথাটা না মানতে পারলেই বোধহয় স্বস্তি পেতাম। কিন্তু সব প্রমাণিত কুহুর বিরুদ্ধে। তা সোমেশবাবু, বিয়ের আগে নিশ্চয়ই কুহেলি দেবী আপনাদের জানিয়েছিলেন যে তিনি চাকরি ছাড়বেন না। তখন তো মেনে নিয়েছিলেন তার কথা, তাহলে এখন তাকে চাকরি ছাড়ার কথা বলছিলেন কেন আপনার মা? দেখুন গৈরিকবাবু, মা কিন্তু ওকে কখনোই বলেনি নিজের কেরিয়ার বিসর্জন দিতে। ওই হাসপাতালের চাকরি আর 5টা চাকরির মতো 10টা 5টার কাজ নয়। বেশিরভাগ দিনই ও বেশ রাত করে বাড়ি ফিরত। সংসার বা আমার প্রতি খুব একটা সময় দিতে পারতো না। এইসব কথা তো আর বিয়ের আগে বোঝা যায়নি। তাই ওকে মা বলেছিলেন ওই চাকরি ছেড়ে প্রাইভেটে প্র্যাকটিস করতে। আমরা সমস্ত ব্যবস্থা করে দিতাম, কিন্তু ও আমাদের কোনো কথা শুনলে তো। যে রাত্রে আপনার মায়ের মৃত্যু হয়, কুহেলি দেবী নিশ্চয়ই আপনার সাথেই বেডরুমে শুয়েছিলেন সেই দিন। তা আপনি কি তার কোনো গতিবিধি টের পেয়েছিলেন সেই রাতে? না, সেদিন খুব ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরেছিলাম, তাই বিছানায় পড়া মাত্রই ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, আমি একটু মৃন্ময়ী দেবীর ঘরটা এবার দেখতে চাই। আর হ্যাঁ, শতদলের সাথেও একটু কথা বলতে চাই। সোমেশবাবু তৎক্ষণাৎ শতদলকে ব্যবস্থা করতে বললেন। তারপর আর একবার ওয়াশরুমে যাওয়ার কথা বলে কিছুক্ষণের জন্য অব্যাহতি চেয়ে নিলেন। তিনি চলে গেলে টুসু মুচকি হেসে ফিসফিসিয়ে বলে উঠল, ওনার তো একটু বেশিই পায় দেখছি, তাই না গেরোদা? নিতান্ত জড়সড় হয়ে গৈরিক আর টুসুর সামনে হাত জড়ো করে এসে দাঁড়ালো বাড়ির চাকর শতদল। বয়স আন্দাজ 50-এর ওপর, টাক মাথা, স্বাস্থ্য ভালো, গায়ের রং কালোর দিকে, চোখে মুখে শোক আর আতঙ্কের ছাপ স্পষ্ট। সরাসরি তাকে প্রশ্ন শুরু করলো গৈরিক। এই যে, কতদিন ধরে আছো তুমি এই বাড়িতে? আগে বাবু, প্রায় 10 বছর হলো। আড়ষ্ট কণ্ঠে জানালো শতদল। তোমার সেদিন কেন মনে হলো যে কৈলি দেবী মৃন্ময়ী দেবীকে খুন করতে পারেন? আগে বৌমনির সাথে মা ঠাকুরনের সম্পর্ক খুব একটা ভালো ছিল নি বাবু। রোজ ঝগড়াঝাটি লেগেই থাকতো। একদিন তো উকিলবাবুর সামনেই বৌমনি মা ঠাকুরনকে বলেই দিলেন যে তিনি না মরলে বৌমনি একদণ্ড শান্তি পাবেন না। তারপর সেদিন সকালে ওনার পড়ার ঘর ঝাঁট দেওয়ার সময় ওই ঔষধের কৌটো আর ইঞ্জেকশন। তা এই উকিলবাবুটিকে?
আগে ওনার নাম হলো গিয়ে শ্রীকান্ত শ্রীমানি। মা ঠাকুরনের অনেক দিনের সেনা মানুষ কিনা। মা ঠাকুরনের স্বেচ্ছাসেবী সংস্থার কাজে নানা পরামর্শ দিতে আসতেন তিনি। বাবা, এতক্ষণ তো জানতাম যে মৃন্ময় দেবীর মালিকানা ছিল বসু ইলেকট্রিক্যালস লিমিটেড কোম্পানির ওপর। এখন যে শুনছি ওনার কোনো স্বেচ্ছাসেবী সংস্থাও আছে। এতক্ষণে সোমেশবাবু আবার চলে এসেছেন। শতদলের হয়ে তিনিই বলে উঠলেন, আসলে ওই স্বেচ্ছাসেবী সংস্থার নাম হলো স্পন্দন। মূলত সমাজের পিছিয়ে পড়া মেয়েদের পুনর্বাসনের ব্যবস্থা করে ওই সংস্থা। আসলে ওটা মায়ের ঠিক কোম্পানি নয়, মা ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার ট্রাস্টি বোর্ডের মেম্বার। অপর মেম্বার হলেন মায়েরই প্রিয় বান্ধবী আরতি দেবী। ওই সংস্থার সম্বন্ধে আমার সমস্ত ডিটেলস চাই মিস্টার বসু। আর এখন যদি মৃন্ময় দেবীর ঘরটি একটু দেখান। কুহেলি দেবীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সাথে সাথে মৃন্ময়ী দেবীর বেডরুমকে সিল করেছে পুলিশ। তবে বাগুইয়াটি থানায় ফোন করে গৈরিককে নিয়ে সেই ঘরে ঢোকার অনুমতি খুব সহজেই পেলেন সোমেশবাবু। সাজানো গোছানো সুদৃশ্য ঘরটি। সেখানে রয়েছে দামি কাঠের গদিওয়ালা বিছানা, নানা বইপত্র এবং শোপিসে ঠাসা শোকেস, একটি পড়ার টেবিল এবং বিছানার সামনে দেওয়ালে আটকানো বিশাল সাইজের এলইডি টিভি। বেশ কিছুক্ষণ ধরে ঘরের নানা জায়গায় পর্যবেক্ষণ করে গৈরিক এলো টেবিলের কাছে। সেখানেও রয়েছে বেশ কিছু বই, একটি ডায়েরি, টেবিল ল্যাম্প এবং একটি প্লাস্টিকের ট্রের উপর রাখা বেশ কয়েকটা ওষুধের স্ট্রিপ। গৈরিক একটা ওষুধের প্যাকেট তুলে নিয়ে দেখল যে সেটার প্রধান উপকরণ হলো লোপেরামাইড। বেশ আশ্চর্য হয়ে গৈরিক জিজ্ঞেস করল, আচ্ছা সোমেশবাবু, মৃন্ময় দেবী কি খুব পেটের সমস্যায় ভুগতেন? আসলে মাস 6 আগের কথা। মায়ের গলব্লাডারে স্টোন ধরা পড়ে, তাই সার্জারি করে ওই অঙ্গটি শরীর থেকে বাদ দিতে হয়। এরপর থেকে মাঝে মাঝেই মা ডায়রিয়ায় ভুগতেন, তাই ওই ওষুধ আর কি। এবার গৈরিক তুলে নিল পাশে রাখা মৃন্ময়ী দেবীর ডায়েরিটা। বেশিরভাগই ব্যবসার নানা হিসেব নিকেশ, কিছু মানুষের নাম সহ ফোন নাম্বার, কিছু অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়, কয়েকটি রান্নার রেসিপি এবং ইংরেজি ওরফে লেখা বেশ কিছু কবিতা রয়েছে তার পাতায়। গৈরিক বেশ উৎসাহিত হয়ে বলে উঠল, বাহ, মৃন্ময় দেবী কি আবার লেখালেখিও করতেন নাকি? হ্যাঁ, বেশিরভাগই ইংরেজিতে লিখতে পছন্দ করতেন। আসলে ওনার ছোটবেলা কেটেছিল বেশ দারিদ্র্যের মধ্যে। বেশি দূর পড়াশুনো করতে পারেননি। ওনার খুব ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার, কিন্তু তার সম্ভব হয়ে ওঠেনি। তাই বোধহয় সেই স্বাদ মেটাতেই এইসব লেখালেখি। তা আপনার মায়ের বাপের বাড়ি কি কলকাতাতেই? না, মায়ের মুখে শুনেছিলাম ওনাদের বাড়ি ছিল কাটোয়ার দেবগ্রামে। তার খুব অল্প বয়সেই আমার দাদু দিদা মারা যান। পেটের টানে তিনি খুব অল্প বয়সেই কলকাতায় চলে আসেন। একটা ছোটোখাটো চাকরি পান আমাদের কোম্পানিতে। সেই সূত্রেই বাবার সাথে আলাপ, তারপর প্রেম এবং অবশেষে বিয়ে। এই ডায়েরিটা কি আমি কিছুদিনের জন্য রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বসু বাড়ির সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো তারা। বাইরে এখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়েছে। বাড়ির সুবিশাল গেটের কাছে আসতেই ওরা দেখল যে বাড়ির দারোয়ানটি নিজের জায়গায় বসে ঘুমে ঢুলছে। বাবা, এই ভোর সন্ধ্যাবেলাতেই যদি এত ঘুম পায় তাহলে রাতে কি করো? গৈরিকের দৃঢ় কণ্ঠস্বর শুনে তন্দ্রাচ্যুত হয়ে ধর্মড়িয়ে সচকিত হলো দারোয়ানটি। সে করুণ সুরে হাত জড়ো করে বলে উঠল, আগে বাবু, কিছুদিন থেকে মেয়েটার জ্বরটা একদম কমছে না। সকালে ডাক্তার বাড়ি করতে যা পরিশ্রম হলো, তাই চোখটা একটু লেগে গেছিল আর কি। না হলে বাবু আমার মতো পাহারা আর এই তল্লাটে কোনো দারোয়ানি দেয় না। টুসুর বেশ মজা লাগছিল দারোয়ানটির অঙ্গভঙ্গি দেখে। সে তাকে আরও চটানোর জন্য বলল, এই বাজে কথা রাখো তো। নাম কি তোমার? তুমি যে কত ভালো পাহারা দাও তা বোঝাই যাচ্ছে। আমার নাম বিমল দিদি ভাই, বিমল দাস। আর আর বাজে কথা আপনি বলছেন?
একদিন একটু ঢুলতে দেখে রোজ ডিউটিতে ঘুমোই, তা বুঝে গেলেন? ও আচ্ছা, ঘুমাও না বুঝি? তা বলুন তো বিমলবাবু, এই বাড়ির লোকেরা বাদে আর কাউকে কখনো যেতে আসতে দেখেছেন এখানে? আবারও টুসুর গলায় কৌতুকের সুর। এবার যেন কেমন গম্ভীর হয়ে উঠল বিমল। তারপর একটা ঢোক গিলে বলল, হ্যাঁ, একজন মুসলমান মহিলা প্রায়ই আসতো মা ঠাকুরের সাথে দেখা করতে। সে কি, কে সে? সেটা তো জানি না দিদি, সবসময় কালো বোরখায় নিজের সমস্ত চেহারাই ঢেকে আসতো, তাই তার মুখ দেখতে পাইনি কখনো। আর আর প্রায় দিনই ওই সন্ধ্যার দিকেই বেশিরভাগ আসতো। শুধু তোমার মা ঠাকুরনের সাথেই দেখা করতে আসতো নাকি বাড়ির অন্য কারোর সাথেও দেখা করতো? না বাবু, সে সন্ধ্যার দিকে আসতো, তখন মা ঠাকুরন একা থাকতেন। দাদাবাবু আর বৌদিমণি তো সেই সময় নিজের কাজের জায়গায় থাকতেন, আর আর শতদল তো কাজ শেষ করে দুপুরের একটু পরেই বেরিয়ে যায়। এবার সরাসরি জিজ্ঞেস করলো গৈরিক, যেদিন রাতে মৃন্ময়ী দেবী খুন হন সেদিন সন্ধ্যাবেলাও নিশ্চয়ই তুমি ডিউটিতে ছিলে, কি তাই তো? হ্যাঁ বাবু। তা ঠিক কে কে এসেছিল সেদিন এই বাড়িতে? সেদিন সন্ধ্যা 7টা নাগাদ মা ঠাকুরন আমাকে বেশ কিছু ছোট বড় কাজের জিনিস কিনে আনতে বললেন। এই যেমন কিছু আনাজপত্র, মশলাপাতি, কাপড় কাচার সাবান, ওনার কিছু কসমেটিক সামগ্রী ইত্যাদি। ইদানিং শতদল বাইরের কাজ করতে চাইতো না, তাই আমাকে এইসব করতে হতো আর কি। এই দোকান সেই দোকান করতে করতে আমার ফিরে আসতে ওই 9:30 বেজে গিয়েছিল। তারপর? আমি ফিরে গেটের কাছে আসতেই মা ঠাকুরন 3 তলার ওনার শোবার ঘরের বাইরের রেলিংয়ে এসে বললেন যে জিনিসপত্র সব স্টোর রুমে রেখে দিয়ে ডিউটিতে বসতে, কাল সকালে উনি সব হিসাবপত্র বুঝে নেবেন। আমি জিনিসগুলো রেখে এসে আবার গেটের বাইরে বসে বললাম, আর তার কিছুক্ষণ পরেই দেখলাম সেই মুসলমান মহিলা তড়িঘড়ি বাড়ির বাইরে এসে গেট দিয়ে বেরিয়ে গেল। টুসু দেখল গৈরিকের মুখটা ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। সে বলল, বুঝলাম। একটা শেষ প্রশ্ন, সেই সময় কি সোমেশবাবু বা কুহেলি দেবী বাড়িতেই ছিলেন? না বাবু, শুনেছিলাম যে দাদাবাবুর অফিসের কোন পরিচিত লোক বেশ কিছুদিন বৌদিমণির হাসপাতালেই ভর্তি থেকে সেদিন রাতেই মারা যান। তাই সেদিন রাতে দুজনেই একসাথে বেশ দেরি করেই হাসপাতাল থেকে ফেরেন, ওই 10:30 নাগাদ ধরুন। এরপর প্রায় 2 দিন গৈরিকের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি টুসু। হঠাৎ করেই গৈরিকের মায়ের ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেয়, তাই তাকে নিয়েই খুব ব্যস্ত হয়ে পড়ে সে। বন্ধ হয়ে যায় তদন্তের কাজ, আর তার সাথেই বিনিদ্র রজনী কাটায় টুসু। কেসটা প্রথম থেকেই মনে হচ্ছিল ওপেন অ্যান্ড শাট। সমস্ত সন্দেহ জাগছিল কুহেলি দেবীর ওপর। কিন্তু বোরখাধারী মুসলমান রমণী ফিল্ডে নেমে রাতের ঘুম কেড়ে নিয়েছে টুসুর। কে এই মহিলা? তার সাথে কি কোনো সম্পর্ক আছে মৃন্ময়ী দেবীর মৃত্যুর? এখন অবশ্য সুস্থ আছেন গৈরিকের মা, তাই পরের দিন আবার পুরো উদ্যমে কেস নিয়ে মাথা ঘামাতে শুরু করে সে। তার আর টুসুর আজকের গন্তব্যস্থল হল স্পন্দন নামক স্বেচ্ছাসেবী সংস্থা। তারাতলার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছাড়িয়ে আরও ভেতরের দিকে অবস্থিত একটি অতি পুরনো আমলের বাড়িতে স্থাপিত এই দুস্থ নারীদের পুনর্বাসন কেন্দ্রটি। বাড়িটির আশেপাশে তেমন অপর কোনো বাড়িঘর বা জনবসতি নেই। ঝোপঝাড়ে ভরা জঙ্গলাকীর্ণ জমি চারপাশে। বাড়িটির 3 তলার অফিস ঘরটি মোটামুটি জুৎসই। সেখানেই আরতি দেবীর বসার জায়গা। তবে দিনের বেলা খুব বেশি সময় তিনি এখানে কাটান না। মাঝারি চেহারার মাঝবয়সী সদা হাস্যময়ী আরতি দেবী গৈরিক আর টুসুর জন্য চা বা কফি আনতে চাইলে তারা বিনম্রভাবে মানা করল। মৃন্ময়ী দেবীর সম্বন্ধে আরতি দেবী বলে চলেছিলেন, ভাবতেই পারছি না যে মিনু আজ আর আমাদের মধ্যে নেই। বৌমার হাতে শাশুড়ি খুন, কি ভয়ানক ব্যাপার বলুন তো।
বিগত 10-12 বছর থেকে মিনু আমাদের আর একজন ট্রাস্টি, আর আজ তার এই পরিণতি। আরতি দেবীর কথা শেষ হওয়ার আগেই হঠাৎ হন্তদন্ত হয়ে সেই ঘরে প্রবেশ করল একজন মহিলা। চেহারা দেখে মনে হলো যে সে হয়তো এখানকার কোনো পরিচারিকা হবে। উত্তেজিত কণ্ঠে বলে উঠল সেই মহিলা, ক্ষমা করবেন দিদি, আপনার অনুমতি না নিয়ে এখানে চলে এলাম। আসলে আজ সকাল থেকে আমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সে কে? তোমরা ঠিক করে খুঁজে দেখেছো তো সব জায়গা? অপর মহিলার উত্তর দেওয়ার আগেই টুসু বলে উঠল, এই আমিনাটাকে? উৎকণ্ঠার সাথে বলে উঠলেন আরতি দেবী। আসলে কয়েক মাস আগে রেড লাইট এলাকায় পুলিশ রেড করে বেশ কিছু মহিলাকে থানায় তুলে নিয়ে যায়। তারা ছাড়া পাওয়ার পর আমাদের সংস্থা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই মেয়েগুলির মধ্যেই একজন ছিল আমিনা, মানে আমিনা খাতুন, মুসলিম মেয়ে। পেটের দায় এই কাজে আসতে বাধ্য হয়েছে। এই কেসটা নিয়ে প্রধানত মিনুই কাজ করছিল। ওর কথা মতো আমিনাকে এখানে থাকতে দেওয়া হয়। আর এই আমিনা নিশ্চয়ই সবসময় বোরকা ব্যবহার করতো। আর আপনারা নিশ্চয়ই কেউ তার মুখ দেখেননি, তাই তো? বিস্মিত হয়ে আরতি দেবী বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক। কিন্তু তুমি কি করে জানলে ভাই? টুসু কোনো উত্তর দিল না সেই প্রশ্নে। শুধু বিস্ফারিত চোখে গৈরিকের দিকে চেয়ে দেখল যে তার কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। হাওড়ার ডোমজুড়ে অবস্থিত মাঝারি আয়তনের কারখানাগুলির মধ্যে একটি হল বসু ইলেকট্রিক্যালস লিমিটেড। পরদিন সকালে এখানেই এসেছে গৈরিকা টুসু। কারখানার গেটের ভেতর প্রবেশ করতেই সিকিউরিটি ডিপার্টমেন্টের এক কর্মচারী তাদের পৌঁছে দিয়ে গেল সুসজ্জিত রিসেপশনে। টুসু এখনো বুঝতে পারছিল না যে এই স্থানে গৈরিক কিসের তদন্ত করতে এসেছে। অতিরিক্ত প্রসাধনীতে বেষ্টিত চটকদার চেহারার রিসেপশনিস্টের দিকে দৃষ্টি আকর্ষিত হলো টুসুর। সিকিউরিটি গার্ডের কাছেই তারা জেনেছে যে এই মেয়েটির নামই হলো রুমেলা মজুমদার। গৈরিক রুমেলাকে বলল, আমরা মিস্টার সোমেশ বসুর সাথে দেখা করতে চাই, একটু ইনফর্ম করে দিন প্লিজ। মেয়েটি গৈরিককে বলল, আজ সোমেশবাবু অফিসে আসেননি। হতাশ গলায় গৈরিক বলে উঠল, আসলে আমরা একটা কনসালটেন্সি থেকে আসছি। আমরা বিভিন্ন কোম্পানিতে কর্মচারী সাপ্লাই করে থাকি। গতকাল খবরের কাগজে দেখলাম যে মিস্টার বসু ওনার পিএ নিযুক্ত করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন। সেই বিষয়েই ওনার সাথে একটু কথা বলার ছিল। আসলে সোমেশ স্যার কয়েক মাস ধরে কিছু ইউরিনারি সমস্যায় ভুগছেন। আজ ডাক্তারের কাছে গিয়েছেন চেক আপ করাতে। আপনারা বরং কালকে একবার আসুন, তবে অবশ্যই ওনাকে ফোন করে আসবেন। মিষ্টি হেসে বলল রুমেলা। তারপর সোমেশবাবুর একটা কার্ড তুলে দিল গৈরিকের হাতে। ধন্যবাদ ম্যাডাম। তবে একটা কথা বলছি, আগের পিএ হঠাৎ চাকরি ছাড়তে গেলেন কেন? না মানে কোনো স্যালারি রিলেটেড ইস্যু ছিল কি? এ বাবা, না না, সোমেশ স্যারের আগের পিএ শুভঙ্কর বাবু এখানকার অনেক বছরের কর্মচারী ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে বার্ধক্যজনিত কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন তিনি ভোগেন। তারপর তিনি মারা যান ঠিক সেদিনই যেদিন রাতে মৃন্ময়ী ম্যাডাম মারা যান। সোমেশ স্যারের বড্ড কাছের মানুষ ছিলেন তিনি। ভর্তিও ছিলেন সেই হাসপাতালে যেখানে কোয়েলি ম্যাডাম কাজ করতেন। স্যার খুব চেষ্টাও করেছিলেন ওনাকে বাঁচানোর, কিন্তু আই এম সো সরি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে চলি। এই বলে তারা নমস্কার জানিয়ে বেরিয়ে এলো। এতক্ষণ পর টুসুর মনে পড়ল যে তাহলে এই শুভঙ্করবাবুই হলেন সোমেশবাবুর অফিসের সেই কর্মচারী যার মৃত্যুর কথা তাদের আগে থেকেই দারোয়ান বিমল বলেছে। ফ্যাক্টরির গেট থেকে বেরিয়ে আসতে আসতে টুসুর মাথায় যেন সব কিছু তালগোল পাকিয়ে যেতে লাগলো। কত অসংখ্য চরিত্র ধীরে ধীরে যুক্ত হয়ে উঠেছে একটি মৃত মানুষকে কেন্দ্র করে। শেষমেশ গেরোদা পারবে তো এই কেসটার কোনো একটা সুরাহা করতে? সত্যি গোয়েন্দা হওয়া যে মুখের কথা নয়। শোভাবাজার জেটির কাছে রেল লাইন টোপকে পুতুল বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছিল
গৈরিক আর টুসু। সময়টা পরের দিন সকালবেলা। এদিকে বেশ কিছু পুরনো আমলের বাড়ি চোখে পড়ে। তেমনই একটা বাড়ির কাছে এসে বহু পুরনো কলিং বেলের সুইচে চাপ দিল গৈরিক। বাড়ির ভেতর থেকে দরজা খুলে একজন চাকর গোছের লোক গৈরিক আর টুসুকে ভেতরে নিয়ে গিয়ে বসালো একটি বৈঠকখানা ঘরে। ঘরটির চারিপাশে বুক সেলফে রাখা আইনের বই, কারণ বাড়িটির মালিক হলেন অ্যাডভোকেট শ্রীকান্ত শ্রীমানি। তাঁর সাথে দেখা করতে আসার কথা আগেই জানিয়ে রেখেছিল গৈরিক। একটি অল্প বয়সী ছেলে শ্রীকান্তবাবুর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তার সাথে কথা বলে টুসু জানল যে তার নাম হলো মৈনাক মিত্র। ছেলেটি সদ্য ওকালতি পাশ করেছে এবং কাজে কর্মে বেশ দক্ষ। কিছুক্ষণের মধ্যেই ধবধবে পাঞ্জাবি পাজামা পরিহিত শ্রীকান্তবাবু প্রবেশ করলেন ওনার অফিস ঘরে। লোকটির বয়স 50-এর কাছাকাছি হলেও তাকে অপূর্ব সুন্দর দেখতে। যেমন শরীরের গঠন, তেমন উচ্চতা, আর তেমনই গায়ের রং। তার মানে শতদলের কথা মতো ইনি হলেন মৃন্ময়ী দেবীর পরিচিত উকিলবাবু, ভাবল টুসু। তিনি ঘরে প্রবেশ করতেই মৈনাক বলল, আপনারা কথা বলুন, আমি একটু বাইরে থেকে আসছি। খুব বেশি গৌরচন্দ্রিকা না করে গৈরিক শ্রীকান্তবাবুকে বলে উঠল, আচ্ছা, সেদিন কুহেলি দেবী মৃন্ময়ী দেবীকে বলেছিলেন যে তিনি মরলে নাকি তিনি স্বস্তিতে থাকতে পারবেন, তো সেটা কোন প্রসঙ্গে বলতে পারেন? শ্রীকান্তবাবু কিছু বলার আগেই চায়ের ট্রে হাতে সেখানে প্রবেশ করলেন এক মাঝবয়সী সুন্দরী মহিলা। তার দিকে ইঙ্গিত করে শ্রীকান্তবাবু বলে উঠলেন, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, ও হল আমার স্ত্রী তাপসী। তাপসী দেবী গৈরিকদের নমস্কার জানিয়ে সবাইকে চায়ের কাপ পরিবেশন করে সেখান থেকে বিদায় নিলেন। তারপর পূর্বের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শ্রীকান্তবাবুই বলে উঠলেন, সেদিন মৃন্ময়ী দেবী আমাকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। বেশিরভাগ দিনই তিনি ওনার স্বেচ্ছাসেবী সংস্থার নানা কাজেই আমাকে ডেকে পাঠান। তবে সেদিন একটি সম্পূর্ণ অন্য কথা জানতে চাইলেন। কি কথা? টুসুর কণ্ঠে কৌতূহল। তিনি বলেছিলেন যে তিনি চান না তার সম্পত্তির কানাকড়িও তার বৌমা কুহেলি পাক, অথচ সোমেশকে সম্পত্তির অধিকারী করলে স্বাভাবিকভাবেই তার স্ত্রী হিসেবে কুহেলি এর উত্তরাধিকারী হবে। তাহলে শুধু সোমেশকে সম্পত্তির মালিক করে কুহেলিকে কোনোভাবে বঞ্চিত করার কোনো পন্থা আছে কিনা? সে কি, উনি এতটা পছন্দ করতেন কৈলাদিকে? আমি ওনাকে বলতে যাচ্ছিলাম যে এর খুব একটা সুরাহা আমার তো জানা নেই। ঠিক এমন সময় কুহেলি সেখানে উপস্থিত হলো। সে বোধহয় দরজার আড়াল থেকে শুনছিল সব কথা। রাগের মাথায় সে চিৎকার করে উঠল মৃন্ময়ী দেবীর ওপর, আর তখনই সে বলে ওই কথাগুলো। কিন্তু শেষ পর্যন্ত আর মৃন্ময়ী দেবীর মনোবাসনা পূরণ হলো কই? কিছুটা হলেও হয়েছে। এখন আর কুহেলি ওনার সম্পত্তির কোনো ভাগ পাবে না, কারণ মৃত্যুর আগে তিনি আর একবার এসেছিলেন আমার কাছে, আর উইল করে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তিনি দিয়ে যান আমার নামে। এই কথা শুনে টুসুর বিদ্যুৎপৃষ্ট হওয়ার মতো অবস্থা। গৈরিক অত্যন্ত স্বাভাবিকভাবে বলে উঠল, তাই ব্যাপারটা খুব আশ্চর্যজনক নয় কি? প্রত্যুত্তর দেওয়ার আগে শ্রীকান্তবাবু উঠে গিয়ে পাশের একটা দেরাজ খুলে একটি উইল বার করে গৈরিকের সামনে রেখে বললেন, অফকোর্স, আমিও চমকে উঠেছিলাম ওনার এই প্রস্তাব শুনে। কিন্তু এই বয়সে তিনি যখন বললেন যে আমার থেকে বেশি আপন ওনার আর কেউ নেই, তখন হয়তো ওনার মনে হয়েছিল সোমেশও বোধহয় কুহেলিকে প্রশ্রয় দেয়। গৈরিক শ্রীকান্তবাবুর অনুমতি চেয়ে নিজের মোবাইলে উইলটার প্রতিটা পাতার ছবি তুলে নিল। এদিকে টুসু চিন্তিত গলায় বলে উঠল, তার মানে তো এমনটা হতেই পারে যে এই রাগেই কৈলাদি মৃন্ময়ী দেবীকে মেরে প্রতিশোধ নিয়েছে। তা বলতে পারবো না, কে জানে মৃন্ময়ী দেবী ওদের এই উইলের ব্যাপারে বলেছিলেন কিনা। আমি কিন্তু এই ব্যাপারে এখনও ওদের কিছু বলিনি। হঠাৎ গৈরিক শ্রীকান্তবাবুর টেবিলে রাখা পেন স্ট্যান্ড থেকে তুলে নিল একটি ঝকঝকে সোনালি রঙের পেন। তারপর বলল, বাহ, পেনটা দারুণ তো।
এমন ফাউন্টেন পেন কিন্তু আজকাল খুব একটা দেখা যায় না, কি বলেন? শ্রীকান্তবাবু একগাল হেসে বললেন, ওটা মৈনাক আমার জন্মদিনে আমাকে উপহার হিসেবে দিয়েছিল। ওরা শ্রীকান্তবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল মৈনাক বাইরেই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। গৈরিক তার কাছে গিয়ে সহাস্য মুখে বলে উঠল, তোমার বসের ভাগ্য তো খুলে গেল হে। মৈনাকও বেশ উচ্ছ্বসিত কণ্ঠস্বরে বলে উঠল, ওনার কপালটা সত্যিই খুব ভালো জানেন, শুধু এই সম্পত্তির জন্য নয়। প্রায় 2 বছর ধরে ওনার স্ত্রী তাপসী ম্যাডাম ক্যান্সারে ভুগছেন। কয়েকদিন আগে তো যায় যায় অবস্থা, ডাক্তাররাও হাত তুলে দিয়েছিলেন, কিন্তু স্যার ঠিক ওনাকে সুস্থ করে হাসপাতাল থেকে ফিরিয়ে আনলেন। বাহ, স্বামী হিসাবে যে কোনো পুরুষের এটাই তো কর্তব্য। রাজত্ব আর রাজকন্যা তিনি দুটোই লাভ করলেন। এর পরের 3-4 দিন গৈরিকের সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি টুসুর। আসলে পুজোর ছুটির আগে টুসুর কলেজের কিছু ক্লাস টেস্টের জন্য গৈরিকের পেছন পেছন টোটো করে ঘোরা থেকে কিছুদিনের জন্য অব্যাহতি নিতে হয়েছে তাকে। কে জানে এর মধ্যে কোথায় কোথায় গেল গেরোদা, আর কেসটাই বা কদ্দূর এগোলো। শেষ পরীক্ষা দিয়ে এসে রাতে এসব কথাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল টুসু। পরদিন সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙল তার। ঘুম থেকে উঠে সাইলেন্ট করা মোবাইলের স্ক্রিনটা আনলক করতেই দেখল জল জল করছে গৈরিকের 2টো মিসড কল। তার কিছুক্ষণ আগেই এসেছে তার মেসেজ, আমি এই কেসটা সলভ করে ফেলেছি, ঝটপট চলে আয় বাগুইহাটি থানায়। ব্যাস, আর টুসুকে পায় কে? সকালের খাবার না খেয়েই সে পড়ি মুড়ি করে ছুটে গিয়েছিল বাগুইহাটি থানার উদ্দেশ্যে। তার আসার আগেই সেখানে গৈরিকের নির্দেশ মতো পুলিশের ডাকে উপস্থিত হয়েছে সকলে। সহেলি, সোমেশবাবু, শতদল, বিমল, আরতি দেবী, রুমেলা, শ্রীকান্তবাবু, তাপসী দেবী এবং মৈনাক। এছাড়া সেখানে আনা হয়েছে কুহেলি দেবীকেও। তবে আর একজন অপরিচিত ব্যক্তিকেও মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখল টুসু। তার চেহারায় দারিদ্র্যের ছাপ। ই আবার কে? তবে সেই মুসলমান মহিলাকে তো দেখা যাচ্ছে না। তার মানে কি তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি? এমনই সব প্রশ্নে যখন জর্জরিত টুসুর মস্তিষ্ক, তখন সকলের মধ্যমণি হয়ে বলতে শুরু করল গৈরিক। দেখুন, এই কেসে প্রথম থেকেই আমরা একটা মস্ত বড় ভুল করে এসেছি। মৃতার হার্ট ফেল করে মৃত্যু হয়। পটাশিয়াম ক্লোরাইডের ইঞ্জেকশনে কুহেলি দেবীর হাতের ছাপ পাওয়া যায়। মৃতার হাতেই ইঞ্জেকশনের চিহ্ন। কুহেলি দেবীর সাথে মৃন্ময়ী দেবীর বচসা ইত্যাদি এমন সকল প্রমাণের দিকে আমরা এতটাই বেশি দৃষ্টিপাত করে এসেছি যে আমরা পোস্টমর্টম রিপোর্টে উল্লেখিত মৃত্যুর সময়টাকে সেইভাবেই গুরুত্ব দিতে ভুলেই গেছি। সকলে এর ওর মুখের দিকে চেয়ে দেখল। গৈরিক কিছুক্ষণ থেমে আবারও বলে উঠল, পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে ভিকটিমের হার্ট ফেল করে মৃত্যুটা ঘটেছে ওই 8:45 থেকে 8টার মধ্যে। এবার বিমলের কথা অনুযায়ী সেই রাত্রে 10:30 নাগাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সোমেশবাবু আর কুহেলি দেবী। আর আমিও খোঁজ নিয়ে দেখেছি যে এই কথাটা সত্যি। তাহলে এবার বলুন, বাড়ি থেকে দূরে সম্পূর্ণ একটি অন্য স্থানে থেকে কুহেলি দেবীর পক্ষে মৃন্ময়ী দেবীকে কি ইঞ্জেকশনটা দেওয়া সম্ভব? কেউ কোনো কথা বলল না। শুধু সহেলি ছুটে গিয়ে জড়িয়ে ধরল কুহেলি দেবীকে। তারপর হাউ হাউ করে কেঁদে উঠে বলল, আমি জানতাম যে তুই নির্দোষ। দিদি, তুই কখনো কাউকে খুন করতে পারিস না। তাহলে তো সন্দেহের তীর শুধু কুহেলিদির উপর থেকে নয়, সোমেশবাবুর উপর থেকে উঠে যায়, কারণ তিনিও সে সময় ওই স্থানে ছিলেন না। তাহলে মৃন্ময়ী দেবীকে খুন করলোটা কি? সেদিন রাতে মৃন্ময়ী দেবী খুন হননি রে টুসু। ইনফ্যাক্ট তিনি খুন করেছিলেন অন্য কাউকে। গৈরিকের কথা শুনে যেন সকলের মাথায় আকাশ ভেঙে পড়ল। ঠিক সেই সময় হঠাৎ যেন সচকিত হয়ে সেখান থেকে পালাতে উদ্যত হলেন শ্রীকান্তবাবুর স্ত্রী তাপসী দেবী। গৈরিক ছুটে গিয়ে তার হাত ধরে এক ঝটকায় তাকে দাঁড় করিয়ে দিয়ে
মৃদু হেসে বলল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? সকলকে নিজের আসল রূপটা না দেখিয়েই পালাচ্ছেন? এই বলে গৈরিক তাপসী দেবীর গলার নিচে চামড়া ধরে দিল এক টান, আর সকলকে অবাক করে একটি মাস্ক খুলে এলো তার মুখের ওপর থেকে। সকলে বিস্ফারিত চোখে দেখতে লাগলো তাপসী দেবীর ছদ্মবেশে যিনি এতক্ষণ তাদের সামনে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং মৃন্ময়ী দেবী। শ্রীকান্তবাবুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মৃন্ময়ী দেবী। এমন সময় সোমেশবাবু চিৎকার করে বলে উঠলেন, এ কি করে সম্ভব? তাহলে ওটা কে ছিল যে খুন হয়েছিল, যাকে আমি মা মনে করে দাহ করে এলাম? সোমেশবাবু, ওটা ছিলেন মৃন্ময়ী দেবীর যমজ বোন চিন্ময়ী দেবী, যার চেহারা একেবারে মৃন্ময়ী দেবীর নকল, যিনি মুসলমান মহিলার ছদ্মবেশে বোরখা পরে নিজের চেহারা লুকিয়ে রাখতেন। মানে আইডেন্টিক্যাল টুইন্স, তাই তো গেরোদা? একদম ঠিক টুসু। কাটোয়ার দেবগ্রামে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম মৃন্ময়ী আর চিন্ময়ী দেবীর অতীত জীবনের কথা। ওদের দুজনের জন্ম হয় ওই গ্রামের একটি নিষিদ্ধ পল্লীতে, সেখানকার এক যৌন কর্মীর কোলে। তাই ওদের কোনো সঠিক পিতৃ পরিচয় ছিল না। যৌবনে পদার্পণ করে দুই বোনই প্রথামতো নেমে পড়েন দেহ ব্যবসায়। এরই মধ্যে এইডস রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ওদের মা। চিন্ময়ী দেবী এই জীবনকেই নিজের ভবিতব্য বলে মেনে নিলেও মৃন্ময়ী দেবীর ছিল এই নারকীয় জীবন থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা। বাকিটা না হয় আপনার মুখ থেকেই শোনা যাক। কি মৃন্ময়ী দেবী? আরও একবার ডুকরে কেঁদে উঠলেন মৃন্ময়ী দেবী। তারপর অস্ফুট কণ্ঠে বললেন, একদিন সুযোগ বুঝে কলকাতায় পালিয়ে এলাম ওখান থেকে। তারপর নেহাত ভাগ্যের জোরে আর ভুয়ো মার্কশিট দেখিয়ে একটা চাকরি জোগাড় করলাম আমার স্বামীর কোম্পানিতে। এরপর তার সাথে প্রেম এবং অবশেষে তাকে বিয়ে করে এই বিপুল সম্পত্তির মালকিন হলাম। নিজের পূর্ব পরিচয় গোপন করার সাথে সাথে আর কোনো সম্পর্কই রইল না গ্রামের সাথে, চিনুর সাথে। এদিকে সময়ের স্রোতে ভেসে একদিন চিনুর ঠিকানা হলো সোনাগাছির এক পতিতা পল্লীতে। সেখানে রেড করল পুলিশ। অন্যান্য মেয়েদের সাথে ধরা পড়ে গেল সে। তারপর ছাড়া পাওয়ার পর আমরা স্পন্দনের তরফ থেকে তাদের সাহায্য করতে চাইলাম। সেই এত বছর পর তার সাথে আমার প্রথম দেখা। মৃন্ময়ী দেবী থামলে গৈরিক বলে উঠল, সেই সময় আপনারা একে অপরকে যে মুহূর্তে চিনতে পারলেন, সেই মুহূর্তে আপনি চিন্ময়ী দেবীকে শর্ত দিলেন যে মহিলা পুনর্বাসন কেন্দ্রে থাকতে হলে বোরখার আড়ালে মুসলমান হওয়ার ছদ্মবেশে তাকে নিজের চেহারা এবং আসল পরিচয় সকলের থেকে গোপন রাখতে হবে। কিন্তু সে আপনার পূর্বজীবনের আসল পরিচয় সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলে আপনাকে ব্ল্যাকমেল করতে লাগলো, কি তাই তো? আর সেই জন্যই সে আমিনা সেজে বারবার দেখা করতে আসতো আপনার সাথে। আর তাই আপনি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানটা করতে লাগলেন, ঠিক তো? কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন মৃন্ময়ী দেবী। ছোটবেলা থেকেই চিনুর খুব ভূতের ভয় ছিল। পরেও জানিয়েও ছিল যে ওর হার্টের সমস্যা আছে। এটাকেই কাজে লাগালাম আমি। বিমলকে সেদিন কেনাকাটার বাহানায় বাইরে পাঠিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেলাম স্পন্দনে। সেখানে পৌঁছে সুযোগ বুঝে বন্ধ করে দিলাম বাড়ির মেন সুইচটা। আমি জানতাম যে সেই সন্ধ্যায় চিনু ওর ঘরে একাই আছে। তাই নিজে অশরীরীর বেশে ওর ঘরের দরজায় কড়া নাড়ি আমি। তারপর লুকিয়ে পড়ি দরজার পাশের দেওয়ালের এক কোণে। তারপরেও বাইরে আসার সাথে সাথে অন্ধকারের মধ্যে ওর চোখকে ফাঁকি দিয়ে ঢুকে যাই ওর ঘরের ভেতরে। তারপর ওকে ভয় দেখিয়ে ওর হৃদযন্ত্রকে বন্ধ করতে খুব একটা সময় লাগে না আমার। সকলে স্তব্ধ হয়ে শুনছিল মৃন্ময়ী দেবীর কথা। তিনি থামলে গৈরিক বলে উঠল,
তারপর বিমল বাড়ি আসার আগেই আপনি গাড়ি করে চিন্ময়ী দেবীর লাশটা নিজের বাড়িতে নিয়ে এলেন। সেই সময় বাড়িতে আর অন্য কেউ ছিল না। এরপর বিমল ফিরে এলে আপনি ততক্ষণে নিজে পরে নিলেন চিন্ময়ী দেবীর বোরখা আর তার মৃতদেহতে পরিয়ে দিলেন নিজের নাইট ড্রেস। তারপর আপনি বিমলের সামনেই আমিনা সেজে বেরিয়ে গেলেন বাড়ি থেকে, আর ও ভাবলো হয়তো সেদিনও আমিনা দেখা করতে এসেছিল আপনার সাথে। এর পরের ঘটনার খলনায়ক হলেন সোমেশবাবু। ওই হাসপাতালে একটু খোঁজ খবর নিয়েই জানতে পারলাম যে সোমেশবাবুর যে রেচনতন্ত্র সম্বন্ধিত রোগটি হয়েছিল তার নাম হলো ডায়াবেটিস ইনসিপিডাস। এই রোগে সাধারণত অত্যাধিক প্রস্রাব হওয়ার কারণেই শরীরের রক্তে দেখা যায় পটাশিয়ামের অভাব, যাকে বলা হয় হাইপোক্যালামিয়া। খুব গম্ভীর আকার ধারণ করলে কোনো খাবার ওষুধ এই রোগে কাজ করে না। রোগীকে সরাসরি নিজের রক্তে ইনজেক্ট করতে হয় নির্দিষ্ট পরিমাণ ড্রাগের ইনজেকশন, যা হলো পটাশিয়াম ক্লোরাইড। তা সোমেশবাবু, আপনি কি কিছু বলবেন নাকি বাকিটা আমি? হাসপাতালে ভর্তি থাকার সময় আমার পিএ শুভঙ্কর বাবু আমাকে জানালেন একটি ভয়ঙ্কর কথা। আমি বসু পরিবারের বায়োলজিক্যাল সন্তান নই। ইনফ্যাক্ট শুভঙ্কর বাবুই হলেন আমার বাবা। আমার জন্মের পরেই তার স্ত্রী মারা যান। সন্তানের জন্ম দিতে অক্ষম অনিরুদ্ধ বসু এবং তার স্ত্রী মৃন্ময়ী দেবী আমাকে গোপনে দত্তক নিতে চান তার কাছ থেকে। তিনিও আমার ভালো ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে যান তার প্রস্তাবে। এতদিন ধরে গোপন রাখলেও নিজের মৃত্যু আসন্ন জেনে শুভঙ্কর বাবু আর চেপে রাখতে পারেন এই কথা। এই কথার সত্যতা প্রমাণের জন্য আমি ওনার এবং আমার ডিএনএ টেস্ট করাই ওই হাসপাতাল থেকে। সেখানেও প্রমাণিত হয় যে এই কথা সত্যি। সোমেশবাবু, ওই ডিএনএ টেস্টের রিপোর্ট এখন আমার কাছে। যাই হোক, মনে অভিমান আর বিতৃষ্ণার ঝড় নিয়ে আপনি সেদিন বাড়ি ফিরে এলেন। আপনার মনে হলো রাতে কুহেলি দেবী ঘুমিয়ে পড়লে আপনি মৃন্ময়ী দেবীর কাছ থেকে জানতে চাইবেন যে তিনি কেন এত বছর ধরে এই কথা আপনার কাছ থেকে গোপন করে রাখলেন। এদিকে সেই সময় মৃন্ময়ী দেবীর বেডরুমে রাখা ছিল তার বেশে চিন্ময়ী দেবীর লাশ, কিন্তু আপনি সেই কথা জানতেন না। সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারলেন মৃন্ময়ী দেবী অর্থাৎ চিন্ময়ী দেবীর শরীরে কোনো প্রাণ নেই। সেই সময় কুহেলি দেবীকে মৃন্ময়ী দেবীর খুনের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার একটা চমৎকার প্ল্যান আপনার মাথায় এলো। হ্যাঁ, আমি জানতাম। যেহেতু আমি ওই কেমিক্যালের ইনজেকশন নিতাম, তাই ওটার অপকারিতা সম্বন্ধেও জানতাম যে বেশি পরিমাণে কোনো সুস্থ মানুষের রক্তে ওটা ইনজেক্ট করলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এদিকে ডাক্তার হওয়ার সুবাদে কুহুই আমাকে ওই ইনজেকশন দিত। সেদিনও দিয়েছিল। ওর হাতের ছাপ থাকা ইনজেকশনের সিরিঞ্জ এবং কৌটো পড়েছিল আমার বেডরুমেই। আমি হাতে রুমাল জড়িয়ে ওই ইনজেকশনের সিরিঞ্জ দিয়েই ইনজেকশন দেওয়ার চিহ্ন করলাম। তারপর ওই সিরিঞ্জ এবং কেমিক্যালের কৌটো ফেলে দিয়ে এলাম কুহুর পড়ার ঘরের ডাস্টবিনে। কিন্তু আপনি এভাবে দিদিকে কেন ফাঁসালেন জামাইবাবু? তোমার উত্তর এখানে আছে সহেলি। এই যে দেখো। এই বলে গৈরিক টেবিলের ওপর একটা কাগজের খামের ভেতর থেকে বেশ কিছু ছবি বের করে সকলের সামনে রাখল। সেগুলিতে ফুটে উঠেছে সোমেশবাবু আর রুমেলার শারীরিক মিলনের বেশ কিছু দৃশ্য। লজ্জায় ঝুঁকে গেল সোমেশবাবুর মাথা। চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন কুহেলি দেবী। গৈরিক বলে উঠল, রুমেলার সাথে আপনি কোন কোন হোটেলে গিয়ে অফিসিয়াল ট্যুরের নাম করে রাত্রিবাস করে এসেছেন তা আমার নখদর্পণে সোমেশবাবু, কিন্তু আপনি রুমেলাকে ভালোবেসে কুহেলি দেবীকে ফাঁসিয়ে নিজের কাছ থেকে বিদায় করতে চাইলেও রুমেলা কিন্তু আপনাকে কখনো ভালোবাসেনি। তার প্ল্যান ছিল আপনার সাথে তার মিলনের এই ছবিগুলো কোনোভাবে তুলিয়ে নিয়ে পরে এগুলোর সাহায্যে আপনাকে ব্ল্যাকমেল করা, কারণ এই ছবিগুলো কিন্তু পুলিশ উদ্ধার করেছে রুমেলার জিম্মা থেকে। মাথা নত করে দাঁড়িয়ে রইল রুমেলা।
বিদ্বেষ ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল সোমেশবাবু। এরপর গৈরিক কুহেলি দেবীকে জিজ্ঞাসা করল, ওই ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখে আপনি প্রথম থেকেই বুঝেছিলেন যে আপনার স্বামী আপনাকে ফাঁসাতে চেষ্টা করছে, তবুও আপনি মুখ খুললেন না কেন? কান্নায় ভেঙে পড়লেন কুহেলি দেবী। শুধু অস্ফুট স্বরে বললেন, ওর সাথে রুমেলার যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে তা আমি কিছুদিন আগে ওর মোবাইল ঘেঁটেই বুঝেছিলাম। ও আমাকে ফাঁসিয়ে রুমেলাকে কাছে আনতে চাইছে জেনেও আমি চুপ করেছিলাম। কেন জানেন? কারণ আমি ওকে ভালোবাসি বলে। নিজে সারা জীবন জেলের অন্ধকারে থাকতে রাজি আছি, শুধুমাত্র ও সুখে থাকবে বলে। এবার বুঝতে পারছেন তো সোমেশবাবু, যে আপনাকে যদি সত্যিই কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা হলো আপনার স্ত্রী কুহেলি দেবী, রুমেলা নয়। সোমেশবাবু ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন কুহেলি দেবীকে। তাকে ঝাঁকিয়ে পাগলের মতো বলে উঠলেন, বড্ড ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও কুহু, আমাকে ক্ষমা করে দাও। গৈরিক আবারও বলে উঠল, এদিকে বেশ কিছুদিন আমিনার ছদ্মবেশে স্পন্দনে থেকে মৃন্ময়ী দেবী পালিয়ে এলেন তার প্রেমিক শ্রীকান্তবাবুর কাছে। আমি গোপনে খোঁজ নিয়ে জানতে পারলাম যে ক্যান্সারে আক্রান্ত শ্রীকান্তবাবুর স্ত্রী তাপসী দেবী কিছুদিন আগেই মারা যান ঠাকুরপুকুরের ক্যান্সার হাসপাতালে। আর এই সুযোগটাই নিলেন মৃন্ময়ী দেবী আর শ্রীকান্তবাবু। তারা জোগাড় করলেন এক প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট। তার সাহায্যে এরা তৈরি করল মৃতা তাপসী দেবীর চেহারার অনুরূপ একটি মাস্ক, যা নিজের মুখে পরে মৃন্ময়ী দেবী হয়ে উঠলেন তাপসী দেবী। এরপর তো বসু পরিবারের সম্পত্তিটা উইল করে শ্রীকান্তবাবুর নামে ট্রান্সফার করলেই কেল্লা ফতে। আচ্ছা গেরোদা, এবার বলো তো তুমি এত সব কথা জানলে কি করে? অল্প কিছু সূক্ষ্ম তথ্য পর্যবেক্ষণ করে বলতে শুরু করলো গৈরিক। প্রথমত মৃন্ময়ী দেবীর গলব্লাডার সার্জারি হয়েছিল, কিন্তু মৃতদেহের শরীরের অটোপসিতে এই অঙ্গটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। এর থেকে মৃন্ময়ী দেবীর কোনো যমজ বোন থাকতে পারে এই সন্দেহ আমার মাথায় আসে। লাশের পোস্টমর্টমে উল্লিখিত মৃত্যুর সময়ের পরেও বিমল নাকি মৃন্ময়ী দেবীকে জীবিত অবস্থায় তার সাথে কথা বলতে দেখেছে। এছাড়া সেদিন শ্রীকান্তবাবুর সেই উইলে মৃন্ময়ী দেবীর হস্তাক্ষরটি তার বাড়ি থেকে নেওয়া ডায়েরির পাতায় তার লেখা থেকে মেলানোর চেষ্টা করলাম। হ্যান্ডরাইটিং এক্সপার্ট বললেন যে দুটো লেখাই এক মানুষের। আর এটাও লক্ষ্য করেছিলাম যে সেই উইল সই করা হয়েছে ওই ফাউন্টেন পেন দিয়েই। এদিকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে দুদিন আগেই শ্রীকান্তবাবুর জন্মদিন ছিল। সেদিন নিশ্চয়ই ওই পেনটা মঈন আক্তাকে গিফট করেছে। কিন্তু এটা হলো মৃন্ময়ী দেবীর মৃত্যুর বেশ কিছুদিন পরের কথা। তাহলে মৃত্যুর পরেও ব্যাক ডেটে ওই উইলে কে সই করলো, ভাববার বিষয়। বুঝতেই পারলাম যে মৃন্ময়ী দেবী বেঁচে আছেন এবং শ্রীকান্তবাবুর খুব কাছাকাছি আছেন। পরে অবশ্য মৈনাকও স্বীকার করেছে যে ওই উইলের ড্রাফটিং সেই করেছে, এবং বলা বাহুল্য তা মৃন্ময়ী দেবীর মৃত বলে ঘোষিত হওয়ার বেশ কিছুদিন পরে। আর বাকি তথ্য পেয়েছি বিভিন্ন জায়গায় ঘুরে, যা আগেই বলেছি। অবশ্য আমার নির্দেশে শ্রীকান্তবাবুর মোবাইল ট্র্যাক করে সেই প্রস্থেটিক মেকআপ আর্টিস্টের নাম্বার জোগাড় করে তাকে ধরা বা চাপ দিয়ে সকল সন্দিগ্ধদের মুখ থেকে কথা বার করার অনেকটা কৃতিত্বই কিন্তু পুলিশের। সেদিন চিন্ময়ী দেবীর হত্যার অপরাধে গ্রেপ্তার করা হলো মৃন্ময়ী দেবীকে। তাকে সাহায্য করার জন্য আটক করা হলো শ্রীকান্তবাবু আর ওই মেকআপ আর্টিস্টকে। মুক্তি পেলেন কুহেলি দেবী। তার অনুরোধে এই যাত্রায় পার পেয়ে গেলেন সোমেশবাবু, এবং চাকরিও বজায় রইল রুমেলার। তাদের দুজনকেই পুলিশের তরফ থেকে সতর্ক করে দেওয়া হলো, অপরকে ফাঁসানোর এই ধরনের কুটিল পন্থা তারা যেন আর কখনো অবলম্বন না করে। থানার ওসি সাহেবের অভিনন্দন গ্রহণ করে বাইরে বেরিয়ে এলো গৈরিকা টুসু। হঠাৎ কি মনে হতে টুসু মুচকি হেসে গৈরিককে বলে উঠল, আচ্ছা গেরোদা,
তোমার আবার কোনো যমজ ভাইটাই নেই তো? তবে কৈরিকের সেই কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। সে এখন মন খুলে সিগারেটে সুকটান দিতে ব্যস্ত। শুনছিলেন আজকের গল্প মৃন্ময়ী দেবীর মৃত্যু রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।